শিক্ষা উপদেষ্টা আশ্বাসের পরও অনশনে কুয়েট শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড়। বিভিন্ন প্রতিষ্ঠানে একাত্মতা কর্মসূচি। যখন তারা কোনো কিছু দিয়ে ম্যানেজ করতে পারছে না, তাদের কথা কেউ শুনছে না, তাদের দাবি কেউ শুনছে না, তখনই তারা এই ধরনের একটা ডিসিশনে যায়। সেটা একদিনে হয় নাই। আসলে কুয়েটের শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত অনশন না ভাঙে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা 1.5 মাসের মাথায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। 27 এপ্রিল সাক্ষ্য গ্রহণ শুরু। শেখ হাসিনার নির্দেশেই তার দোসরা মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়েছে। শিল্পীর বাড়ি পরিদর্শনে গিয়ে মন্তব্য বিএনপির নেতা রিজভীর। চট্টগ্রামে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, 8 পুলিশ সদস্য আহত। কুমিল্লা ট্রেনে কাটা পড়ে 3 যুবকের মৃত্যু। গাজীপুর ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আরও 2 জনের প্রাণহানি। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেনি কুয়েট শিক্ষার্থীরা। কুয়েটের ভিসি অপসারণের দাবিতে যে কোনো কর্মসূচিতে নৈতিক সমর্থন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের শিক্ষার্থীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আব্দুল্লাল মারুফের রিপোর্ট। উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন কুয়েট শিক্ষার্থীরা। বুধবার সকাল 10:45টার দিকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের দাবির বিষয়ে শোনেন এবং তাদের অনশন ভাঙার অনুরোধ করেন। পরিস্থিতি এই পর্যায়ে এসে গেছে যেখানে ছাত্রদেরকে অনশন হচ্ছে। তারা চাইছে এখনই আমরা ঘোষণা যার মাধ্যমে তারা অনশন সেরে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনে কিছু রয়েছে, যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের 5টি যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষণ করেছে শিক্ষক সমিতি। তবে ভিসি যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে তার পদত্যাগের পক্ষে নয় বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন। প্রতিষ্ঠানের ভাবমূর্তি সেটাকেও আমাদের বিবেচনায় রাখা জরুরি। সবকিছু বিবেচনা নিয়ে আমরা খুব দ্রুতই ইনশাল্লাহ আমরা একটা সমাধান দিচ্ছি একটা প্রক্রিয়ার মধ্যে। ভিসি অপসারণের দাবিতে যে কোনো কর্মসূচিতে নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা বলেন, এই সরকার ছাত্র জনতার দাবি আদায়ে সম্পূর্ণ ব্যর্থ। আমরা চাই যে এটি একটি যৌক্তিক ইস্যু এবং এই যৌক্তিক ইস্যুতে প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সংহতি প্রকাশ করা উচিত, একাত্মতা পোষণ করা উচিত। মানে বিষয়টা এত হার্ড পজিশনে চলে গেছে, তারপর হচ্ছে আপনার মানে ঊর্ধ্বতন পক্ষ থেকে কোনো মানে হচ্ছে ইনস্ট্যান্ট স্টেপ নেওয়া, সেগুলো নেওয়া হচ্ছে না। ভিসির পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের চলমান অনশনের সঙ্গে সংহতি জানিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে রুয়েটে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। একই দাবিতে একাত্মতা প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশনে নেমেছে। আব্দুল্লাল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি এবং উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পদদেশে অনশন শুরু করেন তারা। অংশগ্রহণকারী 2 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি রেখে এই কর্মসূচি চলবে। মঙ্গলবার রাত 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচি শুরু করেন তারা। আমরা চাই যে এটি একটি যৌক্তিক ইস্যু এবং এই যৌক্তিক ইস্যুতে প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সংহতি প্রকাশ করা উচিত, একাত্মতা পোষণ করা উচিত। মানে বিষয়টা এত হার্ড পজিশনে চলে গেছে, তারপর হচ্ছে আপনার মানে ঊর্ধ্বতন পক্ষ থেকে কোনো মানে হচ্ছে ইনস্ট্যান্ট স্টেপ নেওয়া, সেগুলো নেওয়া হচ্ছে না। কুয়েটের শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত অনশন না ভাঙে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। আমাদের একজন সহযোদ্ধা অসুস্থ হয়েছেন, আমরা ঢাকা মেডিকেলে তাকে পাঠানোর ব্যবস্থা করেছি। এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী নূর ইসলাম রকি, যুক্ত হচ্ছেন সরাসরি। রকি, কি বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আসলে পদত্যাগ বা অপসারণের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের যে আমরণ অনশন শুরু করেছিল সেটা কিন্তু এখনো অব্যাহত আছে।
বিশ্ববিদ্যালয়টির ছাত্র কল্যাণ পরিচালক দপ্তরের যে নিচতলা আছে, এই নিচতলায় সোমবার বিকাল 3:30 থেকে কিন্তু 32 শিক্ষার্থী উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশন শুরু করে। এখন পর্যন্ত 9 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছে। এছাড়া কুয়েট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিন্তু একটি অস্থায়ী মেডিকেল সেন্টার করেছে এবং সেখানে কিন্তু অন্যান্য শিক্ষার্থীরা এখন অবস্থান করছে। আজ সকালে শিক্ষা উপদেষ্টা কুয়েট শিক্ষার্থীদের সাথে কথা বলেছিল। তিনি তাদের যে আমরণ অনশন, এই অনশন প্রত্যাহারের দাবি জানায়, কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিতে আসলে অনড়। তারা ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত এই অনশন ভাঙবে না বলে জানিয়েছিলেন শিক্ষা উপদেষ্টাকে। শিক্ষা উপদেষ্টা পরবর্তীতে সাংবাদিকদের সাথে একটি মত বিনিময় সভা করেন। তিনি সেখানে বলেন যে একটি বিশ্ববিদ্যালয় একটি নির্দিষ্ট আইনে চলে, এই আইনের ভিতর রেখে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো যাচাই বাছাই তদন্ত করেই কিন্তু একটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আজ সকাল থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি তদন্ত টিম গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের পর থেকে এখন অবধি কুয়েট বিশ্ববিদ্যালয়ে যতগুলা ঘটনা ঘটেছে এই বিষয়গুলো কিন্তু তদন্ত করছে। এদিকে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা এখান থেকে কোনোভাবেই কিন্তু অনশন ভাঙবে না। তাদের যে দাবি আছে এই দাবি কিন্তু মানতেই হবে, তা না হলে তারা এই অবস্থানে থাকবে। দুপুর 12টার দিকে কুয়েটের যে শিক্ষক সমিতি আছে, শিক্ষক সমিতি সহ সকল শিক্ষকরা কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছে। সেখানে তারা যেটি জানিয়েছেন, কোনো বিশেষ চাপে যদি ভিসিকে অপসারণ করা হয় তাহলে কিন্তু শিক্ষক সমিতি এটা মেনে নেবে না। পাশাপাশি কুয়েটের শিক্ষকদের উপর গত 18 ফেব্রুয়ারি যে হামলা হয়েছে এবং এই ঘটনায় যেসব শিক্ষার্থী জড়িত তাদের বিষয়েও কিন্তু তদন্ত করতে হবে, অন্যথায় তারাও কিন্তু একাডেমিক কার্যক্রম থেকে বেরিয়ে আসবে। আমরা এখন দাঁড়িয়ে আছি কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক দপ্তরে। এখানে কিন্তু যে অস্থায়ী মেডিকেল ক্যাম্পটি করা হয়েছে কুয়েটের পক্ষ থেকে, সেখানে কিন্তু অনশনরত শিক্ষার্থী অবস্থান করছে। ঠিক এর পাশেই কুয়েটের যে প্রশাসনিক ভবন আছে, এই প্রশাসনিক ভবনের সামনে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন, প্রতিবাদ সমাবেশ করছে কুয়েট কর্মচারী সমিতি। তাদের দাবি যে শিক্ষার্থীরা যে 1 দফা দাবিতে আছে এই 1 দফা দাবি অযৌক্তিক। তারা যে 6 দফা দাবি করেছিল, 6 দফার ভিতর 5টি দাবি কিন্তু মেনে নিয়েছিল কুয়েট প্রশাসন। তাহলে কেন এই 1 দফা দাবি? এর বিরুদ্ধে কিন্তু আসলে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করছে। তো সুতরাং সব মিলে কুয়েটে কিন্তু একটি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। একদিকে শিক্ষক সমিতি, একদিকে কর্মচারী এবং অপরপক্ষে কিন্তু শিক্ষার্থী। খুলনার কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ আপনাকে। কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করছে দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী কাজী শাহেদ ও দেওয়ান ইমন। প্রথমে যাচ্ছি শাহেদের কাছে। শাহেদ, কি বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রানা। কুয়েটের যে আন্দোলনটি সেটির সাথে সংহতি প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আজকে সকাল 10টা থেকেই তারা যে আমরণ অনশনে বসেছেন। আমরা যদি একটু দেখাই যে এখানে যে শিক্ষার্থীরা তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে ইস্টার্ন উইথ কুয়েট, মানে কুয়েটের শিক্ষার্থীরা যে আন্দোলনটি করছেন তাদের সেই যৌক্তিক দাবির সঙ্গে তারাও একতা প্রকাশ করেছেন এবং এই আমরণ অনশনটি চলবে। এখানে আমরা একটু কথা বলতে চাই যে কেন তাদের এই আমরণ অনশনটি, আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। যদি একটু আমাদেরকে বলেন যে আপনাদের এই অবস্থান কর্মসূচিটি কেন? দেখেন, গতকালকে কুয়েটের ভিসি যিনি মাসুদ উনি বললেন যে অধিকাংশ শিক্ষার্থী তার পদত্যাগ চাচ্ছে না। তো আমরা জাস্ট এটা দেখাতে যে অধিকাংশ শিক্ষার্থী না, শতভাগ শিক্ষার্থী তার পদত্যাগ চাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিভিন্ন বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, সকল শিক্ষা প্রতিষ্ঠান যার যার জায়গা থেকে আজকে আমাদের শিক্ষার্থীরা একই টাইমে আমরা প্রতিষ্ঠানে আমরা অনশনে বসেছি যে ভিসি মাসুদ যে শিক্ষার্থী বান্ধব না, জুলাইয়ের পরে এমন কোন মানুষকে, এমন কোন নব্য স্বৈরাচারকে আমরা তার চেয়ারে বসা দেখতে চাই না। যতক্ষণ পর্যন্ত ভিসি মাসুদের পদত্যাগ না করা হবে, অপসারণ করা, এখন তো আর পদত্যাগের ইস্যুটা আসতেছে না, এখন অপসারণ করতে হবে, যেহেতু সে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছে। যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের কুয়েটের ভাইরা সন্তোষজনক ভাবে তাদের সিদ্ধান্ত না জানাবে, ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান।
ধন্যবাদ আপনাকে। আমরা যে কথাটি বলছিলাম যে এখানে শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে তাদের এই আন্দোলন কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত কুয়েটের শিক্ষার্থীরা তাদের যে দাবি সেটি যদি কুয়েট পূরণ না হয়। আমরা দেখছি যে এখানে যারা শিক্ষার্থীরা অবস্থান করছেন এটি সকাল থেকে চলছে এবং কুয়েটের শিক্ষার্থীদের আন্দোলন যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত এটিও চলবে এমনটি জানানো হয়েছে। এছাড়া তারা পরবর্তীতে হয়তো আরো কঠোর কর্মসূচিতে যাবেন এমনটি তারা বলেছেন। এছাড়া আমরা যেটুকু জানি যে আজকে সকালে রুয়েটের শিক্ষার্থীরাও কিন্তু তারা এই আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করে বিক্ষোভ করেছেন এবং তারাও বলছেন যে তাদেরও কর্মসূচি কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে চলতে থাকবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সহকর্মী ইমনের কাছে সেখানকার খবর জানতে। ইমন। শাহেদ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এখানকার যারা শিক্ষার্থী তারাও কিন্তু কুয়েটের শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে কুয়েট বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছেন তার অপসারণের দাবিতে কিন্তু তারাও অনশন পালন করছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে 8 জন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী সহ কিন্তু 8 জন শিক্ষার্থী কিন্তু এখানে আমরণ অনশনে বসেছেন এবং তারা পৌনে 12টা থেকে আজ বেলা পৌনে 12টা থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মহুয়া মঞ্চ রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং এইখানে কিন্তু তারা যেটি বলছেন যে এখনো যতক্ষণ না পর্যন্ত কিন্তু কুয়েটের যে উপাচার্য রয়েছেন তিনি তার এই অপসারণের সিদ্ধান্ত, তিনি পদত্যাগের সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত না নিবেন এবং তার পদ থেকে যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই যে অনশন সেটি কিন্তু তারা অব্যাহত রাখবেন এবং এটি কিন্তু শুরু হয়েছে সকাল 11:30 থেকে এবং এখনো পর্যন্ত এটি চলছে এবং তারা বলছেন যে এটি কিন্তু তারা যতক্ষণ না পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত তাদের কিন্তু এই অনশন কার্যক্রম বা এই অনশনে কিন্তু তারা থাকবে টানা। ধন্যবাদ আপনাদেরকে। কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করছে দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো। এ বিষয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় 1.5 মাসের মাথায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এই মামলার বিচার শুরু হলো। একই সঙ্গে আগামী 27 এপ্রিল মামলার পরবর্তী শুনানি ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। বুধবার সকাল 10:30টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহেদ হাসানের আদালত এ মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। এ সময় 4 আসামি আদালতে উপস্থিত ছিলেন। চার্জশিটে বলা হয়, ধর্ষণ ও হত্যার ঘটনার প্রধান আসামি হিসেবে হিটু শেখকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও নিহত শিশুর বোন জামাই সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকেও খুন, জখমের ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা হয়। বিজ্ঞ আদালত আমার এবং লন্ডন পাবলিক প্রসিকিউটরের সমুদয় বক্তব্য শুনেছেন, রেকর্ড পর্যালোচনা করেছেন এবং প্রাথমিকভাবে তিনি সন্তুষ্ট হয়েছেন। আর সন্তুষ্ট হয়ে তিনি সকল আসামিদের বিরুদ্ধে লন্ডন পাবলিক প্রসিকিউটরের প্রস্তাবিত ধারাসমূহের অধীনে চার্জ গঠন করেছেন। আগের তুলনায় পাহাড় অনেক শান্ত আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। উপদেষ্টা আরো বলেন, আরাকান আর্মি অনেক দিন ধরে এই অঞ্চলে আছে। মিয়ানমার সীমান্ত তাদের দখলে, তবে কেউ প্রকাশ্যে থাকলে তাদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন তিনি। এর আগে সকালে সার্কিট হাউসে মতবিনিময় সভায় চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন পাহাড় ওই তুলনা করতে গেলে পাহাড় পুরোটা শান্ত। এই ছোটখাটো যে অপহরণ খালি ওই 4 জন হইতে একজন ওই মেয়েটা হয়তো ছাড়াও পাইছে, এরকম অপহরণ তো আমাকে প্লেনল্যান্ডও তো হচ্ছে। খালি ওই পাহাড়ের কেন দোষ দেন? পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থা আছে, অনেক শান্ত আছে, সীমান্ত পুরা ভাবে রক্ষিত আছে। আর আপনারা এইভাবে আপনাদের সাহায্য এবং সহযোগিতা করে যাবেন। এখানে সমস্যা অন্যান্য এলাকার থেকে একটু ডিফারেন্ট। এই জায়গার সমস্যা নেই, আমরা এই ব্যাপারে আলাপ করছি। শেখ হাসিনার নির্দেশে তার দোসররা শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার সকালে মানিকগঞ্জের গড়পাড়া এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় রিজভী আরও বলেন, আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে না পারলে অন্তর্বর্তী সরকার ব্যর্থ সরকারে পরিণত হবে। তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে রয়েছে। তাদের হাতে প্রচুর অর্থ রয়েছে, যার মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করতে সক্ষম। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মানবেন্দ্র ঘোষের পরিবারকে 1 লাখ টাকা সহায়তা দেওয়া হয়। যারা লড়াই করেছে, যারা বুক দিয়ে গুলি বরণ করেছে, অনেকের পিঠে, অনেকের মাথায়, অনেকের পায়ে, অনেকের পেটে এখনো শটগানের গুলি বহন করে যারা যাচ্ছে, ওরা প্রত্যেকেই আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের টার্গেটে পরিণত হয়ে আছে। তারা আজকে এই জনসমুদ্রের মধ্যে কোথায় লুকিয়ে আছে, এইটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি খুঁজে বের করতে না পারে, তাহলে এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার। চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় অটোরিকশা চালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় পুলিশ সহ 8 জন আহত হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। সকালে শতাধিক অটোরিকশা চালক কাপ্তাই রাস্তার মাথা থেকে বাহির সিগন্যাল এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তারা অটোরিকশা জব্দ ও বন্ধের প্রতিবাদে স্লোগান দেন। এক পর্যায়ে পুলিশ তাদের সরাতে গেলে চালকরা পুলিশের দিকে ইটপাটকেল ছোড়েন। পরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের একটি দল সেখানে উপস্থিত হয়। পরে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা ঘটনাস্থল ত্যাগ করেন। কুমিল্লার ট্রেনে কাটা পড়ে 3 কিশোর নিহত হয়েছেন। বুধবার ভোরে বুড়িচং উপজেলার মাধবপুরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। তবে এই 3 যুবক ট্রেনে কাটা পড়েছে বা তাদের পরিচয় কি সে সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে স্থানীয় প্রশাসন। গাজীপুরের শ্রীপুরে মাওনা বর্মি আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী সিএনজির ধাক্কায় 1 জন নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার উচিলাপ এলাকার ন্যাশনাল পোল্ট্রির সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে সিএনজি চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় আহত 4 জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এদিকে ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, নিহত বাদল মোল্লা শহরের আলহেরা মোড় এলাকায় ভোর 5টায় দায়িত্ব পালনের সময় কালীগঞ্জ থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাদল মোল্লার মৃত্যু হয়। চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। তাপপ্রবাহে জনজীবনে কি কি প্রভাব পড়ছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জানাব। আপনি যেমনটি বলছিলেন, চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে তাপ প্রবাহ মাঝারি ধরনের তাপ প্রবাহ হয়ে যাচ্ছে। আজকে বিকাল 3টায় কিন্তু চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.5 ডিগ্রি সেলসিয়াস। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা প্রথম শ্রেণী আবহাওয়া পর্যবেক্ষণ অফিসে। সেখানে আমার সাথে আবহাওয়া পর্যবেক্ষক জাহিদুল হক। আমরা তার সাথে কথা বলবো, চুয়াডাঙ্গার আবহাওয়ার সার্বিক পরিস্থিতি তার কাছে জানবো। আচ্ছা, আপনি আমাকে বলবেন যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে এবং আবহাওয়া একটু বিস্তারিত সংক্ষেপে যদি আমাদের জানাতেন। চুয়াডাঙ্গাতে মাঝারি তাপদাহ চলিতেছে। আজ বেলা 3টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2-3 দিন অব্যাহত থাকবে। আগামী 27, 28, 29 বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসবে।
জি, আপনি যেমনটি শুনছিলেন আর কি, যে বৃষ্টি না হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই তাপদাহ কিন্তু কোনোভাবেই সহনীয় পর্যায়ে আসবে না বলে কিছুক্ষণ আগে চুয়াডাঙ্গার যে আবহাওয়া অফিস আছে সেখানকার পর্যবেক্ষক জাহিদুল হক আমাদেরকে এমনটি জানাচ্ছিলেন। তো এই যে ভ্যাপসা গরম আর কি, ভ্যাপসা গরম কিন্তু হচ্ছে বিশেষ করে মানে হতদরিদ্র কিংবা জনসাধারণ দিনমজুরের উপর বেশি প্রভাব ফেলেছে, এতে কিন্তু তাদের জীবন কিছু বিষিয়ে তুলেছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কুমার আগরওয়ালা 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে বিএনপিতে যোগদান করে সেই দিন থেকে আজ অব্দি আমি আমার পরিবার বিএনপির থেকে আমরা জড়িত রয়েছে স্যার। আমি পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি স্যার। আপনার কাছে আমাদের হিন্দুদের জন্য বা সংখ্যালঘুর জন্য আলাদা সিট চাচ্ছি স্যার। আমরা আসন স্পষ্ট করে বলেন কি আসন সিট আসন স্যার, আমাদের 5% যদি আসন দেওয়া হয় স্যার আমাদের জন্য। আমরা স্যার হিন্দুদের, আপনি জানেন স্যার 99% হিন্দু স্যার আওয়ামী লীগ পন্থী স্যার। আমরা সৈয়দপুরে স্যার অনেক চেষ্টা করে আমরা বিএনপি মাইন্ডেড নিয়ে আসছি স্যার। আপনি যদি আপনার দাবির দফার মধ্যে যদি এই দাবিটা রাখেন, দফাটা রাখেন, তার আমরা আপনাকে ধন্যবাদ জানাই স্যার। সুমিত কুমার, আপনি যেটা বলেছেন বা যেটা জানতে চাইছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা কোনো মানুষকে তার ধর্ম বর্ণ দিয়ে আমরা বিবেচনা করি না। যারা বাংলাদেশের নাগরিক আমরা তাদেরকে বাংলাদেশী হিসেবে বিবেচনা করি। তো যেহেতু আমরা ধর্ম বর্ণের ভিত্তিতে দেখি না, আমরা দেখি একজন মানুষকে যে বাংলাদেশের নাগরিক জন্মগত সূত্রে বাংলাদেশী হিসাবে দেখি। তো এখানে সংখ্যা গরিষ্ঠ বা সংখ্যা লঘিষ্ঠর মনে হয় কোনো বিষয় এখানে নেই। আমরা সকলে বাংলাদেশী, এবং বাংলাদেশী হিসাবে রাষ্ট্র যেই অধিকার দেয় নাগরিককে, সংবিধান যেই অধিকার দেয় নাগরিককে, সেই বিচারে সবারই সমানভাবে সবকিছু পাওয়ার অধিকার আছে, বা সবারই সমানভাবে সবকিছু পাওয়া উচিত বলে আমরা মনে করি। ধন্যবাদ। নারায়ণগঞ্জের ২৫০০-এ পারিবারিক কলহের জেরে সুলেখা নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে হাইজাদি ইউনিয়নের নারান্দি পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুলেখা কলাগাছিয়া ৯পাড়া গ্রামের বাসিন্দা ও ৪ কন্যা সন্তানের মা। পুলিশ জানায়, কয়েকদিন ধরে চলা দাম্পত্য কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর ঘরের দরজা বন্ধ করে রাখে রব মিয়া। প্রতিবেশীরা জানালা দিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে রব মিয়াকে আটক করে এবং রক্তমাখা ছুরি উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ২৫০০ থানার এসি এনায়েত হোসেন। মূলত দীর্ঘদিনের পারিবারিক কলহের কারণেই তাকে আজকে ১১টার দিকে তাকে প্রথমে পিটিয়ে পরে জবাই করে হত্যা করা হয়েছে। এর সাথে জড়িত তার স্বামী আব্দুর রব মিয়া, তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আর লাশ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নেত্রকোনার মদন কেন্দু উপজেলার সংযোগস্থল কৈজানি নদীতে সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন ২০ গ্রামের মানুষ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, কেন এই স্থানে সেতু নির্মাণ হচ্ছে না? স্থানীয়দের দুর্ভোগ লাঘবে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? যেমনটি বলছিলেন, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নেত্রকোনার মদন এবং কেন্দ্র উপজেলার যে সংযোগস্থল, এখানে এটি কৈজানি নদী। এই কৈজানি নদীতে কিন্তু স্বাধীনতার পর থেকেই এখানে কিন্তু কোনো সেতু নির্মাণ না হওয়ায় এখানকার অন্তত ২০টি গ্রামের মানুষ তারা তাদের যে কৃষি পণ্য উৎপাদন করেন সেসব পণ্য নিয়ে কিন্তু এই নদী পারাবারের চরম দুর্ভোগ তাদের পোহাতে হচ্ছে। তো আমরা এখানে যারা স্থানীয় কৃষক আছেন তাদের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। আমরা একজন কৃষকের সাথে জানবো, এই যে আপনাদের এখানে সেতু না হয় আপনাদের কি ধরনের কষ্ট হচ্ছে? বিশাল দুর্ভোগ হচ্ছে। আমাদের বাড়ি হইলো এইদিকে নদীর ওই পারে, আর আমাদের কৃষি জমি হইলো এইদিকে। আমরা কৃষি সরঞ্জাম বা ফসল উঠাইতে বিশাল দুর্ভোগে আমরা পড়ে যাচ্ছি। ওইদিকে আমাদের 3টে ইউনিয়ন, কাইটাল, তিউশ্রী ও নায়কপুর, আমরা খুব দুর্ভোগে আছি। দ্রুত দাবি সরকারের কাছে যেন আমাদের ওই ব্রিজটা করে দেওয়া হয়। আমরা এখানকার একজন ব্যবসায়ীর কাছে জানবো তাদের আসলে পণ্য পরিবহনে কি ধরনের দুর্ভোগের সম্মুখীন হতো, একটু বলবেন? এলাকায়
অনেক ব্যবসার অনেক মাল আছে, কাঁচা মাল, এরপরে ধান চাউল এগুলো সবই ব্রিজ না থাকাতে অনেক কষ্ট হইতেছে। ব্রিজ না থাকাতে আমাদের যে মাল নিয়ে অনেক কষ্ট করতে হয়, লেবার দিয়ে আবার মাল টানাইতে হয়, তুলতে হয়, নৌকা বাঁধেন, অনেক কষ্ট। আর যদি একটা ব্রিজ হইতো আমাদের এলাকার অনেক কষ্ট থেকে আমরা বাঁচতে পারতাম। আপনারা যেমন শুনছিলেন যে এখানকার কৃষক ব্যবসায়ীরা তারা কিন্তু বলছিলেন যে এখানে একটি ব্রিজ না থাকায় তারা যে কত দুর্ভোগের মধ্যে আছেন তারা জানাচ্ছিলেন। তো আমি এখানকার যিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আছেন, উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার, ওনার সঙ্গে আমি কথা বলেছি। উনি আমাকে যেমনটি বলেছেন যে এই কৈজানি নদীর এই জায়গাটিতে একটি ব্রিজ নির্মাণের প্রস্তাবনা তারা ইতিমধ্যেই কিন্তু সংশ্লিষ্ট যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা প্রেরণ করেছেন। তো কবে নাগাদ এই ব্রিজটি নির্মাণ করা যাবে সে ব্যাপারে কিন্তু তারা আমাদেরকে সুনির্দিষ্ট করে কিছু বলেনি। তো আমি এই যে জায়গাটি আপনাদেরকে আরেকটি বিষয় বলি, এখানে 20টি গ্রাম, এই 20টি গ্রামের মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য এখানে একটি ব্রিজ কিন্তু চিরেই নির্মাণ করার জন্য এলাকার সর্বস্তরের মানুষের যে দাবি, সেই দাবিটি কিন্তু তারা সরকারের প্রতি করছেন। এই ছিল আমার কাছে এখানকার সেতু না থাকায় সাধারণ মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগের সর্বশেষ চিত্র। জিয়া, ধন্যবাদ আপনাকে।